বন্ধুরা টেম্পারেচার যত দিন দিন কমতে শুরু করবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আসা ক্রমশ বন্ধ হয়ে যাবে। আমাদের এই অক্টোবর মাস কিন্তু শেষ সময় আমাদের অপরাজিতা গাছ থেকে ভরে ফুল পাওয়ার, এবং এই অক্টোবর মাসের পরিচর্যার উপর নির্ভর করে আমরা এই মাসে অপরাজিতা গাছ থেকে ফুল পাবো কিনা, এবং তার সঙ্গে সঙ্গে শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সময় আমরা গাছগুলোকে সুস্থ রাখতে পারবো কিনা। কারণ আমরা সকলেই জানি আমাদের অপরাজিতা গাছ আমাদের গ্রীষ্মকালে ভরে ফুল দিলেও এই গাছ শীতকাল শুরু হওয়া মাত্রই ডরমেন্সি পিরিয়ড বা শীত ঘুমে যেতে শুরু করে। তো এই সময় যে সমস্ত জায়গাতে ধীরে ধীরে টেম্পারেচার কমতে শুরু করার ফলে আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত অপরাজিতা গাছগুলিকে আমাদের সম্পূর্ণ শীতকাল জুড়ে সুস্থ রাখতে হলে কোন কোন পরিচর্যাকে আমাদের এই সময় করতে হবে সেই নিয়ে যেমন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তেমন এই সময় যেহেতু পশ্চিমবাংলায় এখনো 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা আছে এবং এখনো পর্যন্ত যেহেতু আমরা অপরাজিতা গাছগুলির মধ্যে নতুন গ্রোথকে লক্ষ্য করতে পারছি, সেহেতু এই গাছগুলি থেকে এখনো আমাদের ভরে ফুল নিতে হতে গেলে কোন 3টি ঘরোয়া খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই অক্টোবর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমাদের ভরে ফুল পেতে হতে গেলে এবং সম্পূর্ণ শীতকাল জুড়ে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে সুস্থ রাখতে হলে প্রথম আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে আমাদের কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের অপরাজিতা গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ এবং এই গাছ প্রচুর পরিমাণে কিন্তু রোদকে পছন্দ করে। কিন্তু আমরা যদি এই সময় গাছগুলোকে ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখি বা গাছের মধ্যে যদি সঠিকভাবে রোদ না লাগে, তাহলে কখনোই কিন্তু গাছের বৃদ্ধি বিকাশটা আমরা সঠিকভাবে এই সময় লক্ষ্য করতে পারবো না এবং গাছের মধ্যে কখনোই কিন্তু আমাদের এই সময় আর ফুল আসবে না। এই সময় আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই রকম নতুন নতুন গ্রোথকে লক্ষ্য করতে পারি, তাহলে আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে আবার কিন্তু আমরা পুনরায় কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো এবং গাছ থেকে সম্পূর্ণ অক্টোবর মাস জুড়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। কিন্তু বন্ধুরা, এই কাজটি তখনই সম্ভব যখন আমাদের গাছের মধ্যে কুয়াশা পড়বে না। কিন্তু এই সময় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গাতে কিন্তু টেম্পারেচার ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং তার ফলে সন্ধ্যের পর কিন্তু কুয়াশাও পড়তে আরম্ভ করেছে। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের গাছগুলিকে যেমন এই সময় আমাদের রোদে রাখতে হবে, তেমন কিন্তু সন্ধ্যেবেলায় ডাইরেক্ট কুয়াশা যাতে গাছের মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটাও আমাদের করতে হবে। কারণ যখনই আমাদের অপরাজিতা গাছের মধ্যে কুয়াশা পড়তে আরম্ভ করবে, তখনই কিন্তু গাছ বৃদ্ধি বিকাশ যেমন বন্ধ করে দেবে, গাছের মধ্যে ফুল আসাও ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে এবং গাছগুলো এক সময় দাঁড়িয়ে আমাদের নিস্তেজ হয়ে যেতে আরম্ভ হবে। তাই এই সময় দাঁড়িয়ে আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে সকালবেলায় যেমন আমাদের গাছগুলোকে আমরা একটা রোদযুক্ত স্থানের মধ্যে রাখবো, তেমন বিকাল হওয়া মাত্রই গাছগুলোকে কিন্তু আমাদের একটা সেডি জায়গাতে রাখতে হবে। তবেই কিন্তু আমরা এই সময় গাছ থেকে সম্পূর্ণ অক্টোবর মাস জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো। তো তোমরা যদি চাও তোমাদের অপরাজিতা গাছের গঠনকে সম্পূর্ণ শীতকাল জুড়ে সুন্দর রাখতে এবং গাছের পাতাকে আমার গাছের পাতার মতন এই রকম সবুজ চকচকে রাখতে, তাহলে যে 2 নম্বর কাজটাকে এরপর তোমাদের করতে হবে সেটা হলো গাছের মাটির মধ্যে তোমাদের কিন্তু এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলেই জানি মাঝে মধ্যেই কিন্তু এখানে বৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে এবং মাঝে মধ্যেই প্রচুর পরিমাণে কিন্তু রোদ্দুর উঠতে আরম্ভ করছে। সেহেতু গাছের মাটি কখনো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে, আবার কখনো আমাদের অজান্তে গাছের মাটি কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করছে। এক্ষেত্রে তোমাদের নজর রাখতে হবে গাছের মাটি যাতে ঘন ঘন শুকিয়ে না পড়ে। গাছের মাটি যদি এই সময় ঘন ঘন শুকিয়ে পড়তে থাকে
থাকে, তাহলে যেটা হবে সেটা হলো গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ আসা বন্ধ হয়ে যাবে, গাছের মধ্যে ফুল এবং কুঁড়িকে আমরা লক্ষ্য করতে পারবো না, এবং গাছের ডালপালা কিছু কেমন শুকিয়ে গাছগুলি ন্যাড়া হয়ে পড়বে। তাই এই সময় যে গুরুত্বপূর্ণ 2 নম্বর কাজটাকে আমরা করব সেটা হলো গাছের মাটি ভিজে থাকাকালীন আমরা যেমন গাছের মাটিতে জল প্রয়োগ করব না, তেমন মাটি শুকিয়ে যাওয়ার আগেই আমাদের গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। মানে সব সময় আমাদের গাছের মাটিটাকে এই সময় কিন্তু ময়েশ্চার রাখতে হবে। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটিকে করার পাশাপাশি এরপর যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের অপরাজিতা গাছগুলিকে আর কিন্তু আমাদের হার্ড বোন করা চলবে না। তাই আমরা এই সময় যে কাজটাকে করতে পারি সেটা হলো বন্ধুরা, আমরা কিন্তু গাছের এই ডগাগুলোকে আমরা কিন্তু একটু একটু পিঞ্চ করে দিতে পারি। জাস্ট আমরা এইটুকু কাজই এই সময় আমরা করতে পারি, এর থেকে বেশি আমরা কখনোই কিন্তু গাছের মধ্যে এই সময় পুনিং করব না। সেক্ষেত্রে যেটা হবে, গাছের মধ্যে যদিও বা ফুল ও কুঁড়ি আসছিল, আমরা হার্ড পুনিং করে ফেললে যেমন কুঁড়ি ও ফুল আসা বন্ধ হয়ে যাবে, তেমন গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতেও শুরু করবে। তাই আমরা এই কাজটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই সময় পালন করব। আমরা হার্ড পুনিং না করে গাছের শুধু ডগাগুলোকে আমরা জাস্ট এইরকমভাবে একটু পিঞ্চ করে দেবো। তো বন্ধুরা, গাছের এই পুনিং করার পাশাপাশি আমরা যে আরেকটি কাজকে করব সেটা হচ্ছে, আমরা এই ধরনের শুকনো ফুল গাছের মধ্যে দেখা মাত্রই কিন্তু পেরে ফেলবো। কারণ এই ফুল যেমন এই সময় বীজ সৃষ্টি করবে, তেমন এই ফুল পচে গিয়ে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকও হতে পারে। তাই এক্ষেত্রে আমরা যদি এই ফুলগুলো গাছের মধ্যে রেখে দিই, সেহেতু বীজ সৃষ্টি যদি হয় আমাদের গাছ যেমন সেক্ষেত্রে মারা যাবে, তেমন ফাঙ্গাস আক্রমণ হলেও আমাদের গাছকে আমরা কিন্তু বাঁচাতে পারবো না। তো এই 3 নম্বর কাজটিকে করার পাশাপাশি আমাদের যে 4 নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হলো, এই সময় কিন্তু আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এনপিকে যুক্ত খাবারকে প্রয়োগ করব। এবং সেই এনপিকে যুক্ত খাবারকে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা 3টি ঘরোয়া উপকরণকে আমরা কিন্তু এই সময় গাছের মধ্যে প্রয়োগ করব। তো প্রথম যে ঘরোয়া জিনিসটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেই জিনিসটি হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো চা পাতা, যা আমাদের প্রত্যেকের বাড়িতে সব সময় কিন্তু অ্যাভেলেবেল থেকে থাকে। এবং আমরা সকলেই জানি এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য থাকে। এবং এই চা পাতা সারা বছর আমাদের অপরাজিতা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখতেও সাহায্য করে। তাই এই অক্টোবর মাসের শুরুতে আমরা যদি এই চা পাতাকে প্রথমে ব্যবহার করে দিতে পারি, তাহলে আমাদের এই অক্টোবর মাস থেকে শুরু করে আমাদের সম্পূর্ণ শীতকাল জুড়ে আমাদের অপরাজিতা গাছের মাটি কিন্তু অ্যাসিডিক থাকবে এবং সঠিকভাবে নাইট্রোজেনের যোগান আমরা কিন্তু দিতে পারবো। ফলে আমাদের গাছের মধ্যে যেমন শীতকালে পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছ মারা যাওয়ার যে সমস্যা সেটা যেমন বন্ধ করতে পারবো, তেমন এই অক্টোবর মাসে আমরা প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো এই চা পাতাকে ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের অপরাজিতা গাছের মাটিকে আমাদের এই সময় কিন্তু খুঁজে নিতে হবে। এবং মাটি খুঁজে নেওয়ার পর আমরা প্রত্যেকটা টবের মধ্যে আমরা যদি আমাদের বাড়ি থেকে 1 চামচ ফ্রেশ চা পাতাকে নিয়ে আমরা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারবো এবং গাছের মধ্যে নাইট্রোজেন এবং অনুখাদ্যের যোগানটা দিতে পারবো। তো এই চা পাতাকে ব্যবহার করার পাশাপাশি আমাদের যে 2 নম্বর জিনিসটিকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো এই সময় সেটা হলো সরিষা। যে সরিষা থেকে তেল বার করে নেওয়ার পর তার ছিবড়েটাকে আমরা সরিষার খোল হিসেবে গাছের মধ্যে একটি আদর্শ খাবার মনে করে প্রয়োগ করি। কিন্তু এই সময় কখনোই আমরা কিন্তু সরিষার খোলকে প্রয়োগ করব না, কারণ এই 1টি মাসের পরেই আমাদের গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করবে। তাই এই সরিষার খোলের বদলে আমরা যদি সরিষাকে গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে গাছের মধ্যে সঠিকভাবে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগানকে আমরা দিতে পারবো। কিন্তু কিভাবে এই সরিষাকে প্রয়োগ করব? আমরা কি ডাইরেক্ট এই সরিষাকে গাছের মধ্যে প্রয়োগ করব? তো বন্ধুরা না, সেটা হলো আমরা এই সরিষাকে কিন্তু
মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সির মধ্যে কিছুটা সরিষাকে গুঁড়ো করে নিয়েছি এবং এই সরিষার গুঁড়োকে আমরা এবার যেটা করব সেটা হলো আমাদের অপরাজিতা গাছের প্রত্যেকটা 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমরা এই 1 চামচ সরিষার গুঁড়োকে নিয়ে নেব এবং এই সরিষার গুঁড়োকে আমরা কিন্তু এই চা পাতা প্রয়োগ করার পরেই সুন্দর করে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সরিষার গুঁড়োকে প্রয়োগ করে দিলাম। এর থেকে বড় টব হলে তোমরা কিন্তু 2 চামচ পর্যন্ত ব্যবহার করতে পারো। তো এর পাশাপাশি আমাদের যে 3 নম্বর ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু বিনামূল্যে আমাদের বাড়ি থেকে আমরা সংগ্রহ করতে পারবো। এটা হলো বন্ধুরা কলার খোসার গুঁড়ো। আমি কিন্তু কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে সুন্দর করে মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবং এই কলার খোসার গুঁড়োকে আমরা এবার যেটা করব সেটা হলো একটি পটাশের সোর্স হিসেবে আমরা এই কলার খোসাকে প্রত্যেকটা 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ থেকে 2 চামচ পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ কলার খোসাকে এখানে প্রয়োগ করে দিচ্ছি। তো বন্ধুরা এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে যেমন ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশিয়াম আছে, যা আমাদের গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে নতুন গ্রোথ এবং ফুল আনতে সাহায্য করবে। তো এই 3টি জিনিসকে আমরা যদি এই সময় সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা গাছের মধ্যে আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটা এনপিকের যোগান দিতে পারবো এবং প্রত্যেকটা গাছ এই সময় কিন্তু সঠিক খাবারও পাবে, যার ফলে এই অক্টোবর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সময় আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে ফুল পাবো, তেমন এই সময় যে সমস্ত গাছ ধীরে ধীরে ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করেছে সেই সমস্ত গাছের মধ্যে আমরা কিন্তু সঠিকভাবে ইমিউনিটি পাওয়ারকে তৈরি করতে পারবো এবং গাছগুলোকে এই সময় মারা যাওয়া এবং শুকিয়ে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।